ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ঋণপত্র নিয়ে আলোচনা আজকে দ্বাদশ পর্ব। আমাদের আজকে আলোচনা হবে আর্টিকেল 11 ইউসিপিডিসি 600। আমরা আগেই বলেছি ইউসিপিডিসি হচ্ছে ঋণপত্র পরিচালনা করার জন্য একটা আন্তর্জাতিক সংবিধান, যেটাতে আহ ঋণপত্র কিভাবে পরিচালিত হবে ইন্টারন্যাশনালি সেটার নিয়ে কথা বলা আছে। সেই সংবিধানের আজকে আর্টিকেল 11 নিয়ে আমরা কথা বলবো, যেটার হেডিং হচ্ছে ট্রান্সমিটেড অ্যান্ড প্রি অ্যাডভাইস ক্রেডিট অ্যামেন্ডমেন্টস। সে আশা করি আমাদের সাথে থাকবেন। লার্নিং লাইন একাডেমি পুরো 39টা আর্টিকেল নিয়ে আলোচনা করবে, আমাদের সাথেই থাকবেন। আমরা খুব সহজ ভাষায়, যারা একদম লার্নার্স তাদের জন্য বুঝতে অসুবিধা হবে না, এইভাবে করে প্রত্যেকটা আর্টিকেল আমরা প্রেজেন্টেশন করছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখেন, আমরা আর্টিকেল 11-এ আমরা দেখব প্রি অ্যাডভাইস ক্রেডিট কি। দেখেন, আমরা যখন একটা ক্রেডিট বা এলসি আমরা যখন ইস্যু করি, আমরা কিন্তু ইরিভোকেবল এলসি ইস্যু করি, এবং এলসিটা যখনই আমরা বেনিফিশিয়ারির কাছে পাঠাই, সেটাই তখনই কিন্তু ইস্যুইং ব্যাংক এটার জন্য লাইবেল থাকে, অর্থাৎ তার আন্ডারটেকিংটা লাইভ হয়ে যায়। কিন্তু কিছু কিছু বিজনেস আছে, সেই ব্যবসাগুলোতে আপনি কাজের অর্ডার পেলেই কিন্তু আপনি কিন্তু প্রোডাকশনে যান। যেমন বড় বড় মেশিনারি, হেভি মেশিনারি, যার কিন্তু হিউজ দাম, তখন আপনি অর্ডার বেসিসে আপনি কিন্তু প্রোডাকশনে যান। তো এখন আপনি মনে করেন যে কোনো একটা মেশিনারি ইম্পোর্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি আগে ম্যানুফ্যাকচারারের কাছে আপনি চাইলেন যে আমি এই কোয়ালিটির, এই ক্রাইটেরিয়ার, এই পারপাসে এই মেশিনটা আমি ইম্পোর্ট করতে চাই, তোমার কাছে এই মেশিনটা আছে কিনা। হুম। আর মেশিন যেহেতু এগুলো হিউজ কস্ট ইনভলভ, এটা কিন্তু ম্যানুফ্যাকচার করে কিন্তু ট্রেডিং করার জন্য কিন্তু রেখে দিলে কিন্তু যে সাপ্লায়ার তার জন্য কিন্তু কস্ট ইনকারিং এর ব্যাপার আছে। এটা কিন্তু এতদিন পর্যন্ত হেভি মেশিন এগুলো কিন্তু রেখে দেওয়া যায় না। এরকম হচ্ছে যে ব্যবসার ধরন। এখন আপনি যদি ম্যানুফ্যাকচারারকে বললেন যে আমি এটা ক্রয় করব, তোমার কাছে এরকম আছে কিনা, তো এখন উনি বললো যে না, আমার কাছে নাই, আমি এটা তৈরি করে তোমাকে দিতে হবে। এই যে তৈরি করার বিষয়, তৈরি করার জন্য আপনাকে প্রথম যে আপনি যে অর্ডারটা করলেন, আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি সচরাচর আমরা অ্যাডভান্স টিটি পাঠাই। অ্যাডভান্স টিটি পাঠালে ওই সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারার মনে করে ইয়েস, ইউর ইন্টেনশন ইজ রাইট, ফর দ্যাট সে অ্যাডভান্স টিটি পাঠিয়েছে, এবং আমি মনে করি এটা বুকিং মানি। হ্যাঁ, বুকিং মানি পাওয়ার পরে সাপ্লায়ার প্রোডাকশনে যায় হেভি মেশিনারিজ। আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি মেশিনারিজের কথা। কিন্তু পৃথিবীর অনেক দেশ অ্যাডভান্স টিটি পাঠানো, হিউজ অ্যামাউন্ট অফ অ্যাডভান্স টিটি পাঠানো, এটা রেগুলেটরি ভাবে প্রবলেম হয়, এভাবে পাঠানো যায় না। তো সেই জন্য প্রি অ্যাডভাইস ক্রেডিটটা আবির্ভাব হয়েছে। প্রি অ্যাডভাইস ক্রেডিটটা কিরকম সেটা আমরা দেখি, অর্থাৎ আপনি কোনো ফান্ড ইনভলভ না করে, ওয়ার্কিং ক্যাপিটাল ইনভলভ না করে, অ্যাডভান্স টিটি না পাঠিয়ে, অ্যাডভান্স টিটি পাঠাতে যেহেতু আপনার একটা কস্ট ইনকারিং এর ব্যাপার আছে, সেটাকে অ্যাভয়েড করার জন্য, সাপ্লায়ারকে কনফার্ম করার জন্য, সাপ্লায়ারকে অর্ডারটা বুকিং দেওয়ার জন্য প্রি অ্যাডভাইস ক্রেডিটটা কিন্তু খুবই ইউজফুল। হ্যাঁ, এটা খুবই আহ, প্রয়োজনীয়। এটা কিন্তু অ্যাডভান্সিটি নামের যে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভলভমেন্ট, সেটার বিকল্প হতে পারে। সেটা আমরা একটু দেখি। আপনি, এটা বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা এলসি ইস্যু করার আগে আগে একটা প্রি অ্যাডভাইস দিবেন। হ্যাঁ, আমি একটা এলসি ইস্যু করব, এটা এত মিলিয়ন ডলার, তোমাকে আমি প্রি অ্যাডভাইস করলাম, তুমি এইটা দিয়ে তুমি তোমার র মেটেরিয়াল প্রোডাকশন, র মেটেরিয়াল পারচেস, কারণ সাপ্লায়ারও তো ব্যাক টু ব্যাক করে বা র মেটেরিয়াল পারচেস করার বিষয় আছে, এবং সেও কিন্তু এই ফ্রি অ্যাডভাইস ক্রেডিটটা তার ব্যাংককে শো করে সেটার এগেনস্টে ফাইন্যান্স নিতে পারে, সেটা ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট নিতে পারে। অর্থাৎ প্রি অ্যাডভাইস ক্রেডিটটা যখন আপনি দিবেন, আপনাকে, এটা আপনার জন্য একটা ম্যান্ডেটরি হয়ে গেল টু টু ইস্যু দ্য ফাইনাল ক্রেডিট। প্রি অ্যাডভাইস ক্রেডিট দেওয়ার অর্থ হচ্ছে যে প্রি অ্যাডভাইস ক্রেডিটও ইরিভোকেবল। আপনি দিলেন, দেওয়ার পরে আপনি কালকে ক্যান্সেল করেন এরকম পারবেন না। প্রি অ্যাডভাইস ক্রেডিট ইস্যু করে আপনি কিন্তু অব্লিগেশনের মধ্যে পড়ে গেলেন টু ইস্যু দ্য মূল ঋণপত্র, আসল ঋণপত্র আপনি ইস্যু করার জন্য কিন্তু অব্লিগেটেড হয়ে গেলেন। প্রি অ্যাডভাইস ক্রেডিটটা কেন দিবেন? অ্যাডভান্স টিটি দিলেন না, সে ফর এক্সাম্পল আপনি এটা দিলেন, বুকিং করার জন্য তাকে একটা ইন্টিমেশন দিলেন, এবং
এই পিরিয়ড বেস ক্রেডিট দিয়ে সে কিন্তু অনেক ধরনের কাজ করতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট নিতে পারে, র মেটেরিয়াল প্রোডাকশন করতে পারে, ট্রান্সপোর্টেশন বুকিং দিতে পারে, ইন্স্যুরেন্সের সাথে তার লেনদেন হতে পারে, কারণ বড় ধরনের একটা ট্রানজাকশন হবে, তার প্রি প্ল্যানিং প্রি কস্ট ইনকারিং এর ব্যাপার আছে, সেগুলো দিয়ে পিরিয়ড বেস ক্রেডিট দিয়ে সাপ্লায়ার কিন্তু এই সব বিষয়গুলো কিন্তু মিনিমাইজ করে। আর আপনারও হয়ে গেল যে আপনি যখন এটা ইস্যু করলেন অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দি সাপ্লায়ার বা বেনিফিশিয়ারি, আপনি কিন্তু মূল এলসি ইস্যু করার জন্য আপনি কিন্তু অব্লিগেশন পড়ে গেলেন, এবং ইস্যু আপনাকে করতেই হবে, কারণ আপনার এই পিরিয়ড বাইসের উপরে সে কিন্তু আপনার জন্য প্রোডাকশন করছে, সে র মেটেরিয়াল প্রকিউর করছে, ট্রান্সপোর্টেশন বুকিং দিয়ে দিচ্ছে, ইন্স্যুরেন্সের সাথে লেনদেন ট্রানজাকশন করে ফেলেছে। অতএব পিরিয়ড বাইস ক্রেডিটটা হচ্ছে জাস্ট টু গিভ দ্য ফাইনাল ইন্টিমেশন যে আমি মূল ক্রেডিট ইস্যু করছি, তুমি এটা দিয়ে তোমার ম্যানুফ্যাকচারিং আদার যে ম্যানুফ্যাকচারিং রিলেটেড কাজগুলো আছে সেগুলো তুমি করে ফেলো। তাহলে দেখি পিরিয়ড বাইস ক্রেডিটের মধ্যে কি আছে, আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে এরকম অপারেটিভ ক্রেডিট। আপনি যখন একটা এলসি যখন আমি ইস্যু করি সেটা কিন্তু অপারেটিভ ক্রেডিট, এটা যখন ইস্যু করলাম তখন থেকে এটা অপারেশনে চলে গেল, অর্থাৎ আমার আন্ডারটেকিংটা লাইভ থাকলো। নন অপারেটিভ ক্রেডিট সেটা কি রকম, যে আপনি যদি একটা ক্রেডিট ইস্যু করেন এবং সেইটাকে যদি লিখে দেন ফুল ডিটেলস টু ফলো, আপনার জন্য আমি আরেকটা এলসি অ্যাডভাইস করব, এটা প্রি অ্যাডভাইস ক্রেডিট, ফুল ডিটেলস পরবর্তীতে মূল এলসি যেটা পাঠাবো সেটাতে আসতেছে, সেই রকম যদি আপনি কোনো একটা প্রি অ্যাডভাইস নেন সেটা নন অপারেটিভ ক্রেডিট, ওটা কিন্তু নন অপারেটিভ ক্রেডিট বলছি, কারণ ফুল অপারেটিভ ক্রেডিটটা কিন্তু আসতেছে, কিন্তু আপনার দায় দায়িত্ব কিন্তু মূল অ্যাডভাইস যেটা পাঠিয়েছেন সেটাতে কিন্তু লাইভ হয়ে গেল, আপনার আন্ডারটেকিং এস্টাবলিশ হয়ে গেল। If a teletransmission states full details to follow or words of similar effect, or states that the mail confirmation is to be operative credit or amendment, then the teletransmission will not be deemed to be the operative credit or amendment. The issuing bank must then issue the operative credit or amendment without delay in terms not inconsistent with the teletransmission. অর্থাৎ আপনি যে ইনঅপারেটিভ ক্রেডিটটা ইস্যু করলেন বা নন অপারেটিভ ক্রেডিট ইস্যু করলেন, যেটাতে বলছেন যে ফুল ডিটেলস বা ফুল ডিটেইলড একটা এলসি আমি ইস্যু করতে যাচ্ছি, তাহলে সেখানে কিন্তু আপনি তো আন্ডারটেকিং আপনার স্টাবলিশড হয়ে গেল, এবং আপনি কিন্তু এটা ইস্যু করতেই হবে, মাস্ট কথাটা এখানে বলা আছে, এবং সেখানে কিন্তু আপনি প্রি অ্যাডভাইসের মধ্যে যেটা দিলেন সেইটার সাথে কোনোভাবে ইনকনসিস্টেন্সি থাকতে পারবে না, অসামঞ্জস্য থাকতে পারবে না, ফুল যেভাবে আপনি প্রি অ্যাডভাইস ক্রেডিটে আপনি যা যা দিবেন বলেছিলেন মূল ক্রেডিটও কিন্তু সেটা থাকতে হবে। আমি কিন্তু এক্সাম্পল দিয়ে, মেশিনের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা বুঝলে আমার মনে হয় প্রি অ্যাডভাইস ক্রেডিটটার পারপাস, ফাংশন, ইউজফুলনেস সবকিছু কিন্তু আপনারা বুঝে যাবেন। এটা এরপর আমরা একটু আসি, এরপরে যেটা হচ্ছে প্রি অ্যাডভাইস ক্রেডিট ইজ ইরিভোকেবল। আমি শুরুতে আলোচনা করেছিলাম এটা একটা ইরিভোকেবল এলসি, আপনি যখন প্রি অ্যাডভাইস ক্রেডিট ইস্যু করেন মূল ক্রেডিট ইস্যু করার জন্য আপনি অব্লিগেটেড হয়ে গেলেন, এবং সেটা কিন্তু ইরিভোকেবল। প্রি অ্যাডভাইস ক্রেডিট ইস্যু করে কাজ তারপর দেন আপনি সেলারের বা বায়ারের বা বেনিফিশিয়ারি কনসার্ন না নিয়ে যদি আপনি ক্যান্সেল করেন সেটা আপনার সম্ভব না। অর্থাৎ দিস ইজ ভেরি সিমিলার টু লেটার অফ ক্রেডিট, বাট প্রি অ্যাডভাইস ক্রেডিটটা পারপাসটা আমি আলোচনা করেছি সেটা হচ্ছে যে টু ট্রানজাক্ট বিগ অ্যামাউন্ট অফ ট্রানজাকশন অথবা মেশিনারি টাইপের বড় বড় ট্রানজাকশন যেগুলো হয়, সেক্ষেত্রে আমরা সচরাচর যেগুলো অ্যাডভান্সডের আশ্রয় নিই, কিন্তু বাংলাদেশ থেকে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ফরেন কারেন্সি যেরকম স্কাসিটি আছে, সেই জন্য এইরকম যদি কোনো প্রি ইন্টিমেশন বা বুকিং মানি দিতে হয়, তাই এটার জন্য অনেক কস্ট ইনকার করতে হয়, রেগুলেটরি অব্লিগেশন আছে, বাধা আছে, সেই জন্য আমরা প্রি অ্যাডভাইস ক্রেডিটটা অ্যাডভান্স ক্রেডিটের এটা বিকল্প হতে পারে, এবং এটা সাপ্লায়ারকে তার প্রোডাকশনে যেতে, প্রোডাকশন রিলেটেড র মেটেরিয়ালস গুলো প্রকিউর করতে, এবং ট্রান্সপোর্টেশন, ইন্স্যুরেন্স বা আদার যেসব অ্যাসোসিয়েটেড কাজ আছে সেগুলো আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে প্রি অ্যাডভাইস ক্রেডিট অত্যন্ত চমৎকার একটা ক্রেডিট। এবং ইউসিপিডিসি সেটা নিয়ে আলোচনা করেছে, যদিও বাংলাদেশে এটার প্রচলন খুব কম, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এটার প্রচলন আছে, এবং ইউসিপি ভার্সন 1 থেকে ভার্সন 6 পর্যন্ত সবগুলোতে কিন্তু প্রি অ্যাডভাইস ক্রেডিটটা বিভিন্ন রকম ইউজের মধ্যে ছিল, এবং এইটা ইউসিপিসি থাকার অর্থ হচ্ছে পৃথিবীর অনেক দেশে কিন্তু এই প্র্যাকটিসটা আছে, হয়তো আমাদের দেশে নেই। এই জন্য ইউসিপিডিসি যেহেতু ইউনিফর্ম একটা রুলস, এবং সেই কারণে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের এই প্র্যাকটিসটাকে কিন্তু ইউসিপিতে ইনক্লুড করা হয়েছে। তো আমাদের দেশেও কিন্তু এটা হতে পারে, ভার্সিটির বিকল্প হতে পারে, এবং এটা যদি স্টাবলিশ করা যায়, সাপ্লায়ারের স্যাটিসফাই করা যায়, আমার মনে হয় বায়ারের ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্টটা হবে, এবং ওয়ার্কিং ক্যাপিটাল হয়তো ডাইরেক্ট ফান্ড ইনভলভ না করে
যে কোনো ট্রানজাকশন বুকিং করার ক্ষেত্রে এটা অনেক অগ্রদূত হিসেবে কাজ করতে পারে। তো দর্শক, আপনারা বুঝতে পেরেছেন আশা করি প্রি অ্যাডভাইস ক্রেডিটের কারণ, ব্যবহার ব্যবহার করার ক্ষেত্র, এবং এটা কিভাবে আপনার ওয়ার্কিং ক্যাপিটালে সাপোর্টিভ হতে পারে সেটা আমরা আলোচনা করেছি। আশা করি ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। লার্নিং লাইন একাডেমির সাথে থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।